হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে এসেছি। যে বিষয়টা নিয়ে আজকে বলবো সেই বিষয়টি বহু চর্চিত এবং বহু মানুষের পরিবারে বহু মানুষের সাথে এই সমস্যাটি রয়েছে। এবং শুধু মানুষের সাথে এটা রোগজনিত সমস্যাই না, বিভিন্ন মেডিকেলের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, হাই সেকেন্ডারি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই টপিকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ তাদের পরীক্ষার জন্য। তো বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে থাইরয়েডস। থাইরয়েডস বলতে গেলে আমরা যেটা বুঝি, থাইরয়েডসের দুটো পার্ট আছে, একটা হাইপোথাইরয়েড, একটা হাইপার থাইরয়েড। তা থাইরয়েড জিনিসটা কি না, আমাদের যে থাইরয়েডের বিষয়টা হলো যে থাইরয়েড একটা হরমোন, ঠিক আছে। এবার এই হরমোনটা যখন প্রয়োজনের তুলনায় কম ক্ষরিত হয় তখন তাকে হাইপোথাইরয়েড বলে, আবার প্রয়োজনের তুলনায় বেশি ক্ষরিত হলে তাকে বলে হাইপার থাইরয়েড। তা যে কোনো এই যে দুটি রোগ, এই দুটো রোগ খুব কমন রোগ এবং অবভিয়াসলি যে কোনো রোগের একটা কারণ থাকে, কী কারণে হয় সেটা আমাদের জানতে হয় এবং সেই কারণ যে কী কারণে হয় সেটা যেমন আমাদের জানতে হয়, সেই রোগের কারণে একটা এফেক্ট আমাদের শরীরে পড়ে এবং আলটিমেটলি সেই রোগের জন্য সলিউশনের জন্য আমাদের ডাক্তারদের কাছে যেতে হয়। তো ওভারঅল থাইরয়েড হরমোন বলতে আমরা বুঝি T3 T4 হরমোনটাকে। তো ওভারঅল থাইরয়েডটা বোঝার জন্যে এর সাথে অ্যাডজয়েনিং কিছু জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে। প্রথম কথা বলি, থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের কোথায় থাকে? ঠিক গলার কাছে প্রজাপতির মতো দেখতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের গলার কাছে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে, ঠিক তার ওপরের দিকে কী থাকে? মাথার ভেতরে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। আর পিটুইটারি গ্ল্যান্ড মাথার মধ্যে থাকে এবং পিটুইটারি গ্ল্যান্ডকে বলা হচ্ছে গিয়ে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। এটা মস্তিষ্কের স্পেনয়েড অস্থি সেলাটরসিকা প্রকোষ্ঠে থাকে। তা পিটুইটারি গ্ল্যান্ডে নিচে গলার এখানে যে বললাম প্রজাপতির মতো থাইরয়েড গ্ল্যান্ড থাকে। থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটো হরমোন বেরোয়, একটা হচ্ছে T3, একটা হচ্ছে T4। এটাকে থাইরয়েড হরমোন বলে। তাহলে আমি কনসেপ্টটা কী বলেছি? হাইপোথাইরয়েড আর হাইপার থাইরয়েড। হাইপোথাইরয়েড মানে, হাইপো কথাটার মানে হচ্ছে কম, হাইপার কথাটার মানে হচ্ছে বেশি। হাইপোথাইরয়েড মানে ওই থাইরয়েড গ্ল্যান্ডটা থেকে T3 এবং T4 হরমোনটা প্রয়োজনের তুলনায় কম ক্ষরিত হচ্ছে। আর হাইপার থাইরয়েড মানে হচ্ছে ওই থাইরয়েড গ্ল্যান্ডটি থেকে T3 এবং T4 হরমোনটা প্রয়োজনের তুলনায় বেশি ক্ষরিত হচ্ছে। তাহলে কম ক্ষরণের জন্য একটা এফেক্ট আমাদের শরীরে পড়ে, বেশি ক্ষরণের জন্য একটা এফেক্ট আমাদের শরীরে পড়ে। এবং প্রশ্নটা হচ্ছে কেন ক্ষরিত হচ্ছে। বা আমি যদি কনসেপ্টটা দেখি, কনসেপ্টটা কি না, থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 হরমোনটা ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোনটা ক্ষরিত হবে কি হবে না সেটা নির্ভর করে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড এটাকে কন্ট্রোল করে। পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা TSH হরমোন বেরোয়, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে টু রিলিজ T3 অ্যান্ড T4 হরমোন, ঠিক আছে। টিএসএইচ পিটুইটারির উপরেরও আর একটা পিটুইটারির এই থেকে টিএসএইচ নির্গমনটাকেও কন্ট্রোল করছে কে? তার উপরে TRH, থাইরয়েডিন রিলিজিং হরমোন, যেটা ব্রেন থেকে বেরোয়। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো? ব্রেন থেকে বেরোচ্ছে TRH, যে পিটুইটারিকে বলছে তুমি TSH হরণ করো। পিটুইটারি যে TSHটা হরণ করলো, সে থাইরয়েড গ্রন্থিকে গিয়ে বলছে তুমি T3 T4কে রিলিজ করো। এই হচ্ছে গিয়ে ওয়ে আউটটা। তাহলে ব্রেন থেকে পিটুইটারি থেকে থাইরয়েড গ্রন্থি। তাহলে ব্রেন যে হরমোনটাকে নির্গত করে সেটা হচ্ছে TRH, যে পিটুইটারিকে সিগন্যাল পাঠায় যে তুমি TSH বার করো, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা বার করো। এবার পিটুইটারি TSH বার করার পরে থাইরয়েড গ্রন্থির উপরে সে যখন এটা করে, সেই থাইরয়েডকে স্টিমুলেটিং করে, সিগন্যাল দেয় যে তুমি T3 T4 বার করো। এই হচ্ছে গিয়ে কনসেপ্ট, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে T3 এবং T4 হরমোনটা ওখান থেকে বেরোয়, এই T3 T4 হরমোনটাকে তৈরি করে কে? প্রথম কথা হচ্ছে সেটা করে হচ্ছে আয়োডিন, যেটা আমরা কার থেকে পাই? নুন থেকে পাই। আর দ্বিতীয় হচ্ছে শরীরের মধ্যে থাকা কিছু এনজাইম, ঠিক আছে। সেই এনজাইমও এটা কী বলে, থাইরক্সিন হরমোনটাকে তৈরি করতে সহায়তা করে। তাহলে কে করে? আয়োডিন আর হচ্ছে এনজাইম। এই দুটো জিনিস মিলে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন গ্রহণে থাইরক্সিন হরমোনটাকে
তৈরিতে সহায়তা করে। তাহলে হাইপোথাইরয়েড মানে দুটো কারণ হতে পারে যে T3 T4 পরিত হচ্ছে না। একটা হচ্ছে হয় আয়োডিন কম, আয়োডিন শরীরের প্রয়োজনের তুলনায় কম আছে, তার জন্য T3 T4 হরমোনটা তৈরি হতে পারছে না। অথবা ওই যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো হয়তো কোনো কারণে ওটা কী বলে ডিস্টার্ব হয়ে গেছে, এবং ডিস্টার্ব হয়ে যাওয়ার কারণে তারা T3 T4 হরমোনটাকে তৈরি করতে পারছে না। তাহলে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে শরীরে আয়োডিনের অভাব প্রয়োজনের তুলনায় অনেক কম রয়েছে, যার ফলে T3 T4 হরমোনটা তৈরি হচ্ছে না। দুই হচ্ছে গিয়ে ওই এনজাইমগুলো হয়তো কোনো কারণে সংক্রমিত হয়েছে বা কোনো এফেক্ট হয়েছে, সেই কারণের জন্যে আয়োডিন T3 T4 হরমোনটাকে তৈরি করতে পারছে না। তাহলে দুটো টপিক হলো, একটা হচ্ছে গিয়ে আয়োডিনের অভাব, আর একটা হচ্ছে গিয়ে কি ওই T3 T4 ওই এনজাইমগুলো তৈরি করতে পারছে, এনজাইমগুলো T3 T4 হরমোনকে তৈরি করতে পারছে না, কারণ সেটা ডিস্টার্ব হয়ে গেছে। সেটা ডিস্টার্ব হওয়ার পেছনে কারণটা কী থাকে, যে অনেক সময় আমাদের শরীরের মধ্যে যে অটো ইমিউন সিস্টেমটা থাকে, তারা ভুল করে গিয়ে ওই এনজাইমগুলোকে এফেক্ট করে দেয়। সেই কারণের জন্যে সেটা আর ওখান থেকে সিক্রেশন হতে পারে না, সেই কারণের জন্যে সেটা স্টপ হয়ে যায়। এবারে একটা ভাবুন, আর একটা কথা, ধরুন আপনার শরীরের মধ্যে এনাফ পরিমাণে আয়োডিন রয়েছে, এনাফ পরিমাণে সেই এনজাইমগুলো রয়েছে, তবুও থাইরক্সিন T3 T4 তৈরি হচ্ছে না। কেন? কারণটা আমি কি বলেছিলাম, যে পিটুইটারি গ্রন্থি থেকে যে TSH হরমোনটা বেরোচ্ছে, সে এসে আপনার থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছে, সেই হরমোনটা তৈরি করেছে। এরমটা তো হতে পারে যে পিটুইটারি গ্রন্থিতে কোনো প্রদাহ হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, যার ফলে পিটুইটারি গ্রন্থি থেকে TH সিক্রেশনটা কমে গেছে, এবং TH সিক্রেশনটা কমে গেছে বলে থাইরয়েড গ্রন্থিটাকে স্টিমুলেট করতে পারছে না। আবার এরমও ঘটনা হতে পারে যে TSHকে কন্ট্রোল করছে গিয়ে ব্রেন থেকে নির্গত TRH, যে TSH ঠিকঠাক তৈরি হচ্ছে, T3 আপনার আয়োডিন যথেষ্ট পরিমাণে রয়েছে, এনজাইমগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে, ওদিকে আপনার পিটুইটারি থেকে TSH বেরোচ্ছে, কিন্তু TRH তাকে স্টিমুলেট করতে পারছে, মানে যতটা বেরোনোর কথা তার তুলনায় কম বেরোচ্ছে, এবং যতটা বেরোচ্ছে তা দিয়ে আবার থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করার জায়গা নেই। তাহলে সেক্ষেত্রে ব্রেনে কোনো টিউমার বা অন্য কিছু কারণেও হতে পারে। তাহলে প্রধান কারণ হচ্ছে গিয়ে কি থাইরয়েডের প্রথম কারণ হচ্ছে হয় আয়োডিনের পরিমাণ কম, দুই হচ্ছে গিয়ে অটোইমিউন সিস্টেমটা আমাদের ওই এনজাইমগুলোকে এফেক্ট করেছে, তার জন্য হতে পারছে না। আর তৃতীয় কারণ হতে পারে পিটুইটারি গ্রন্থি থেকে TSH বেরোচ্ছে না, যার ফলে থাইরয়েড গ্রন্থিটা স্টিমুলেটেড হতে পারছে না, T3 T4 বেরোচ্ছে না। আর ফাইনালি চতুর্থ কারণ কী হতে পারে, হয়তো ব্রেন থেকে TRH বেরোচ্ছে না, যে TSHকে স্টিমুলেট করবে পিটুইটারি থেকে বেরোবার জন্য, আবার TSH গিয়ে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করবে T3 T4 বেরোবার জন্য। তাহলে হাইপোথাইরয়েড কী, হাইপোথাইরয়েড কেন হয় এটা বললাম। এবার হচ্ছে দেখুন থাইরয়েড গ্রন্থির মূল কাজটা কী, থাইরয়েড হরমোনের মূল কাজটা কী। থাইরয়েড হরমোন কী করে, আমাদের শরীরের মধ্যে যত জৈব রাসায়নিক ক্রিয়াগুলো হয়, আমাদের শরীরের মধ্যে যত অর্গান আছে, যে অর্গানগুলো কাজ করছে, সেই অর্গানগুলোর কাজ করার যে এনার্জি ক্ষরণে সহায়তা করে। অর্থাৎ ধরুন হার্ট পাম্প করছে বা কিডনি ফিল্ট্রেশন করছে, ব্লাড থেকে বর্জ্য পদার্থগুলো, সেগুলো করতে তো একটা এনার্জি লাগে, সেই এনার্জিগুলোকে খরচ করায়। দুই কী কাজ করে না, আমাদের শরীর থেকে জলকে মূত্রের মাধ্যমে বের করে দেয়। এইবার সাপোজ ধরুন থাইরক্সিন হরমোনের হাইপোথাইরয়েডের কারণে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ হচ্ছে, যার ফলে কী হবে, আমাদের শরীর থেকে এনার্জি ক্ষরণ করাতে পারবে না, এনার্জিটা কী হবে, স্টোরেজ হতে থাকবে, এবং জল শরীর থেকে বার করতে পারবে না সেরকমভাবে, তাহলে দেহে জল বাড়তে থাকবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে, যদি শরীর থেকে এনার্জি বেরোতে না পারে, তাহলে শরীরের মধ্যে এনার্জি কী হবে, স্টোরেজ হবে, বাড়তে থাকবে, এনার্জি শরীরের মধ্যে বাড়তে থাকবে, যার ফলে কী হবে, আপনার শরীরের মধ্যে যদি ক্রমশ এনার্জি বাড়তে থাকে, তাহলে আপনার শরীরের ওজনটা বৃদ্ধি পাবে। দুই হচ্ছে গিয়ে, যদিও আপনার শরীরের ভেতর থেকে জলটাকে বার করতে পারছে না স্বাভাবিকভাবে, তাহলে আপনার শরীরের মধ্যে জলের স্ফীতিগুলো, অর্থাৎ আপনার শরীরের মধ্যে জল জমতে শুরু করবে, আপনি মোটা হবেন, আপনার মুখগুলো ফুলে যাবে। তিন হচ্ছে গিয়ে কি, চুল পড়ে যাবে। চার হচ্ছে গিয়ে কি, এই ধরনের পেশেন্টরা যারা হাইপোথাইরয়েডে আক্রান্ত হয়, তাদের শরীরে তারা সাধারণত একটু শীত কাতুরে হয়, অর্থাৎ দেখবেন খুব গরমের মধ্যেও তারা কিছু না কিছু গায়ে
চাপা দিয়ে থাকতে চাইছে। আর কি হতে পারে, যদি মহিলাদের কারোর ক্ষেত্রে হাইপোথাইরয়েড হয় তাহলে তাদের ক্ষেত্রে ম্যানুস্ট্রিয়াল সাইকেল অথবা মাসিক চক্র যেটা হয় সেটা ডিস্টার্ব হয়ে যায়। অর্থাৎ মাসিক চক্রের সময় শরীর থেকে র্যাপচার মলিকুলের সাথে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে। তাহলে কী কী হাইপোথাইরয়েডের ক্ষেত্রে মানুষের শরীরে কী কী এফেক্ট করতে পারে? এক কথা বললাম যে তার ওজন বৃদ্ধি পেতে পারে। দুই হচ্ছে গিয়ে ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার খিদে কমে যাবে। ঠিক আছে, ওজন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার খিদেটা একই থাকবে, কমে যাবে বলছি, একই থাকবে। দুই হচ্ছে চুল পড়ে যাবে। তিন হচ্ছে তার অধিক শীত কাতুরে হবে। চার হচ্ছে গিয়ে তার শরীর থেকে জল না বেরোবার জন্য তার শরীরে জলের স্ফীতি ঘটবে, মুখটা ফুলে যাবে। তারপরে সবসময় কি ক্লান্তি ভাব একটা থাকবে। এইগুলো হচ্ছে গিয়ে হাইপোথাইরয়েডের লক্ষণ। এবার আসছি সলিউশন কী কারণে হচ্ছে? যখনই ডাক্তারবাবুর কাছে আপনি যাবেন এইগুলো সিমটম দেখে ডাক্তারবাবু আপনার T3 T4 বা TSH-এর টেস্ট দেবে। T3 T4 TSH T3 T4 স্টেজে যে ব্লাডের যে টেস্টগুলো থাকে সেই টেস্টগুলো দেখে ডাক্তারবাবু T3 T4 বা TSH-এর মাত্রাটা দেখবে। কারণ কি দেখবে, আমি কি বলেছিলাম, T3 T4 কমে যাচ্ছে, সেটা তো মেন কারণ। T3 T4 হরমোন কমে যাওয়ার প্রধান দুটো কারণ হচ্ছে, একটা হচ্ছে বললাম আয়োডিনের পরিমাণ কম, আর দুই হচ্ছে গিয়ে আপনার এনজাইমগুলো যেগুলো আর কি থাইরয়েড গ্রন্থির মধ্যে থাইরক্সিন তৈরি করতে সহায়তা করে সেটার পরিমাণ কম। এই দুটোকে টেস্ট হলো। এবার আরও দুটো কন্ডিশন তৈরি হতে পারে, কি যে T3 আপনার আয়োডিনও আছে, এনজাইমও আছে, কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে TSH-এর সিক্রেশনটা কম হচ্ছে, বা TSH সিক্রেশন বিকজ অফ পিটুইটারির ক্ষত, অথবা ব্রেন থেকে TRH ক্ষরণ কম হচ্ছে, ব্রেনের কোনো ক্ষত বা টিউমারের জন্যে পিটুইটারি থেকে TSH সেই কারণে বেরোচ্ছে না, তাই জন্য TSH টেস্টটাও করে দেয়। অনেক সময় দেখা যায় যে T3 T4টা একই আছে কিন্তু TSHটা কমে গেছে। তাহলে এই হচ্ছে কি হাইপোথাইরয়েড কি, হাইপোথাইরয়েড কেন হয়, হাইপোথাইরয়েড হলে কি কি প্রভাব পড়ে আমাদের শরীরে, তার সলিউশন কী। এবার পাশে আসছি কম্প্যারিজনে হাইপারথাইরয়েড। তাহলে হাইপোথাইরয়েড মানে বললাম T3 T4 হরমোনের স্বাভাবিক ক্ষেত্রে কম ক্ষরণ, আর হাইপার কথাটার মানে বেশি, মানে থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 হরমোনের বেশি পরিমাণে ক্ষরণ। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, আগেটা তো কম ক্ষরিত হচ্ছিলো, এবার এটা বেশি ক্ষরিত হচ্ছিলো। তাহলে কম ক্ষরণের জন্য যে অস্বাভাবিকতাগুলো মানুষের শরীরে আসছিল, বেশি ক্ষরণের জন্য ঠিক তার উল্টো অস্বাভাবিকতাগুলো আসবে। তা অস্বাভাবিকতাগুলোর পরে আসছি আমি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, তাহলে বেশি ক্ষরণ হচ্ছে কেন? তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে গ্রেভস ডিজিজ হচ্ছে প্রথম এবং প্রধান কারণ। গ্রেভস বর্ণিত রোগও বলে। এটা কি? ওই যে আমি বলেছিলাম যে কনসেপ্টটা কি, মাথার ভেতরে পিটুইটারির পর থাইরয়েড গ্ল্যান্ড, মাথা থেকে TRH বেরোচ্ছে, TRHটা পিটুইটারিকে স্টিমুলেট করে বলছে তুমি TSH বার করো, সেই TSH এসে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছে, থাইরয়েড গ্রন্থি T3 T4কে বার করছে। এবার ভাবুন, আমাদের শরীরের মধ্যে কী থাকে? অ্যান্টিবডি থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকে, এদের কাজ হচ্ছে আমাদের শরীরের মধ্যে কোনো অ্যান্টিজেন প্রবেশ করলে তাদেরকে মারা, এটা হচ্ছে তাদের কাজ। কখনো কখনো তারা ভুল করে কি করে, আমাদের যে পিটুইটারি গ্রন্থি থেকে TSH হরমোনটা ঠিক যেই জায়গায় এসে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করবে, সেই জায়গায় ওই অ্যান্টিবডিগুলো এসে থাইরয়েড গ্রন্থির ওই জায়গায় এসে থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে, আর থাইরয়েড গ্রন্থি ভাবে TSH এসে আমাকে স্টিমুলেট করছে। তাহলে রেজাল্টটা কী হচ্ছিল? আগে আপনি একা সাইকেল চালাচ্ছিলেন, সাইকেলটা চলছিল, এইবারে কি হলো, আপনি সাইকেল চালাচ্ছেন, পেছন থেকে আপনাকে কেউ ধাক্কা দিচ্ছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না। তাতে কী হবে, সাইকেলের আগের যে স্পিডটা ছিল তার পরবর্তী ধাক্কা দেওয়ার সাথে সাথে স্পিডটা বেড়ে গেল। তাই সেম রেজাল্ট, যে থাইরক্সিন স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থির যে জায়গায় এসে থাইরয়েড গ্রন্থিটিকে স্টিমুলেট করে, যার ফলে থাইরয়েড গ্রন্থি থেকে T3 T4 বেরোয়, সেই জায়গায় TSH না এসে ওই অ্যান্টিবডি প্রোটিনগুলো এসে ওকে স্টিমুলেট করছে, আর থাইরয়েড গ্রন্থি বোকা বেনে যাচ্ছে, সে ভাবছে TSH এসে আমাকে উত্তেজিত করছে। অন দ্য আদার হ্যান্ড, ঠিক অ্যাট এ টাইম যদি আবার TSHও সেখানে চলে আসে, এসে সেখানে যদি তাকে স্টিমুলেট করে, তাহলে তার ভেতরে থাইরক্সিন হরমোন তৈরি করার ক্ষমতা আগের থেকে বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। এটা একটা কারণ।
যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন বেশি ক্ষরণ হওয়ার, এটা মূল এবং প্রধান কারণ গ্রেভস বর্ণিত রোগ। এই জন্য গ্রেভস বর্ণিত রোগের একটা লক্ষণ দেখবেন চোখগুলো খুব স্ফীত হয়ে যায় এবং গলাটা স্ফীত হয়ে আসে, গলাটা চোখগুলো মানে মনে হচ্ছে বেরিয়ে আসছে, আর গলাটা অনেকটা মোটা হয়ে যায়, অন্য গলাটারও বলা হয়। এইবার দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে অনেক সময় থাইরয়েড গ্রন্থির মধ্যে ছোটো ছোটো অনেক নডিউল হয়, মানে মাল্টি নডিউল বলে, কেউ পলিনডিউলও বলে, মানে ধরুন টিউমার হয়েছে, যারা কী করে না অতিরিক্ত পরিমাণে T3 T4 হরমোন তৈরি করতে সহায়তা করে, মানে বাড়িয়ে দেয়, থাইরক্সিনের হরমোনের ক্ষরণটাকে বাড়িয়ে দেয়। তাহলে প্রধান কারণ হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ। দ্বিতীয় কারণ হচ্ছে গিয়ে ওই মাল্টি নডিউলগুলো করে, মানে পলিনডিউল বা মাল্টি নডিউল যেটাই বলুন, ক্যান্সার হলো বা টিউমার হলো ছোটো ছোটো, সেগুলো কিনা থাইরক্সিনের হরমোনের ক্ষরণকে বাড়িয়ে দেয়। কিছু ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির প্রদাহ, সেইগুলো বা ইনফ্লামেশনও থাইরক্সিন হরমোনের পরিমাণকে বাড়ায়। তাহলে হাইপারথাইরয়েড কী, হাইপোথাইরয়েড কেন হয় বলে দিলাম। এইবার হচ্ছে এফেক্টটা কী, মানে লক্ষ্য করুন হাইপোথাইরয়েডে আমি কি বলেছিলাম যে থাইরয়েড হরমোনের প্রধান কাজ হচ্ছে শরীরের বিভিন্ন অর্গ্যানেরকে কাজ করানোর এনার্জিটাকে কাজে লাগানো, মানে এনার্জি খরচা করতে সহায়তা করে। আর দ্বিতীয় বলেছিলাম যে শরীর থেকে জল কিডনির মাধ্যমে মূত্রের মাধ্যমে বের করতে সহায়তা করে। তাহলে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে কী করেছিল, যেহেতু কাজ করাতে কম ক্ষরণ হচ্ছিল, সেক্ষেত্রে আপনার এনার্জিটাকে খরচ করাতে পারছিল না, সেই কারণের জন্য শরীরে এনার্জি বাড়ছিল, যে বাড়ছিল মানে ওজনটাও, এনার্জি স্টোর হচ্ছিলো মানে ওজনটা বাড়ছিল। এখানে কী হবে, যে অতিরিক্ত পরিমাণে কাজ করাচ্ছে, যেহেতু অতিরিক্ত পরিমাণে থাইরক্সিন হরমোন বেরোচ্ছে, মানে অতিরিক্ত পরিমাণে মানুষটার এনার্জি এসছে, তখন কী হবে, তার শরীরের ওজন হ্রাস পাবে, তুলনামূলকভাবে কিন্তু তার খিদে বৃদ্ধি পাবে না। ঠিক আছে, ওজন হ্রাস পাচ্ছে কিন্তু খিদে কিন্তু বৃদ্ধি পাচ্ছে না, একই থেকে যাচ্ছে। এবার অতিরিক্ত পরিমাণে কাজ করানো মানে কি, ধরুন হার্ট যে রেটে কাজ করতো তার তুলনায় কাজ করার সংখ্যা বেড়ে গেল, যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা হার্ট অ্যাটাক বা হার্ট ব্লকের একটা ঝুঁকি দেখে যায়। তারপরে ধরুন কিডনি যে রেটে ফিল্টার করছিল তার থেকে বেশি পরিমাণে ফিল্টার করছে, মানে কিডনির গ্লোমেরুলাসে চাপ পড়ার প্রবণতাটা বেড়ে যায়। আরও আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেমগুলো কাজ করে, স্টমাক, প্যানক্রিয়াস, বিভিন্ন জায়গায় যে কাজে রেটে কাজ হয়, যেটা ছন্দে কাজ হয়, সেই কাজগুলোর প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। তাহলে এক নম্বর হচ্ছে গিয়ে কী করবে না, তার যে কোনো অর্গ্যানের এনার্জি খরচ করার ক্ষমতাটাকে বাড়িয়ে দেবে, যার ফলে তার উপর চাপ পড়বে। দুই, হাইপোথাইরয়েডে আমি কি বলেছিলাম যে শরীর থেকে আপনার শরীরে জলটা জমতে থাকে, বের করতে পারে না, এখানে জলটা বেরিয়ে যায়, তাহলে কী হবে, ডিহাইড্রেশন হবে। তিন হচ্ছে গিয়ে ওখানেও চুল পড়ে যায়, এক্ষেত্রেও চুল পড়ে যায়। চার হচ্ছে গিয়ে কি, যে ওখানে মানুষ কী করতো, সবসময় ঝিমিয়ে থাকতো বা ক্লান্তিতে থাকতো, এখানে মানুষের মধ্যে একটা আনস্টেবল কন্ডিশন হয়ে থাকে, সবসময় কি না মানসিকভাবে ইরিটেশন হয়ে থাকে, মানে অস্থির হয়ে থাকে, সবসময় শরীরটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে, মানে সবসময় মেজাজটা আর কি খিটখিটে থাকে, ইরিটেশন হয়ে থাকে। তারপর আর কি করতে পারে, এখানেও মেনস্ট্রুয়াল সাইকেলে মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম সৃষ্টি করবে, এবং ওটার ক্ষেত্রে কী হতো, মেনস্ট্রুয়াল সাইকেলের রক্তপাতের সংখ্যাটা একটু বেশি হতো, এখানে হয়তো রক্তপাতের সংখ্যাটা কম হবে না, কিন্তু ওভারঅল পিরিয়ডটাকে ডিস্টার্ব করে দেবে। আর হচ্ছে গিয়ে চুল পড়ার প্রবণতাটাকে বাড়াবে। তাহলে ওভারঅল হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড দুটোরই কমন কাজগুলো বললাম, যে একজন হচ্ছে এনার্জিকে শরীরের মধ্যে স্টোর করে দেবে, দিয়ে ওজন বাড়াবে, আর একজন কী করবে, হাইপারথাইরয়েডের ক্ষেত্রে এনার্জিকে বেশি খরচা করিয়ে দিয়ে দেহের ওজন কমাবে, কিন্তু খিদে দুটোর ক্ষেত্রেই কম থাকবে। প্রথমটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে খিদে বাড়বে না, তৃতীয়টার ক্ষেত্রে কিন্তু খিদে কিন্তু বাড়ছে না, কিন্তু ওজন কমে যাচ্ছে। ওটার ক্ষেত্রে আমরা কী দেখলাম, যে সে সবসময় ঝিমিয়ে থাকবে, অসুস্থ থাকবে, দুর্বল থাকবে। এখানে কী হবে, হাইপারথাইরয়েডের ক্ষেত্রে তার মেজাজটা সবসময় খিটখিটে থাকবে, ইরিটেটেড হয়ে থাকবে। তারপর হচ্ছে উভয় ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলে মেয়েদের ক্ষেত্রে সমস্যা দেখা যাবে, স্টেবিলিটিটা বিশেষ করে হাইপারথাইরয়েডের ক্ষেত্রে কম হবে। এইভাবে তাহলে হাইপারথাইরয়েডের ইফেক্টটা আলাদা আলাদাভাবে বললাম, এবং দুটো ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর রয়েছে। হাইপারথাইরয়েডের ক্ষেত্রে মেন কারণ যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে আপনার
হাইপোথাইরয়েডের ক্ষেত্রে মেল কারণ যেটা আমি বললাম সেটা হচ্ছে গিয়ে গ্রেভস বর্ণিত রোগ, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে মাল্টিনডুল যেগুলো সৃষ্টি হতে পারে। এছাড়াও একটা অপশান তৈরি হতে পারে, সেটা কি, ধরুন হাইপারথাইরয়েডের ক্ষেত্রে যে ওই যে টিএসএইচ হরমোনটা বেরোচ্ছে, টিএসএইচ হরমোন সিক্রেশন, এখানে কি হচ্ছে, টিএসএইচ এখানে ধরুন কোনো পিটুইটারি গ্রন্থি থেকে টিএসটা অতিরিক্ত পরিমাণে বেরোচ্ছে, ঠিক আছে, অথচ দেখা গেল যে কোনো গ্রেভস রোগ হয়নি বা কোনো আপনার নডুলও হয়নি থাইরয়েড গ্রন্থির মধ্যে, তবুও একটা লোকের T3 T4 হরমোনটা বেড়ে যাচ্ছে। তার মানে এটা হতে পারে যে পিটুইটারি গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে টিএসএইচ বেরোচ্ছে এবং সে অতিরিক্ত মাত্রায় আপনার থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করছে। সেক্ষেত্রে পিটুইটারির ক্ষতর কারণে হতে পারে। এরকম অনেক ক্ষেত্রেই টেস্টে দেখা গেছে যে T3 T4 নর্মাল আছে কিন্তু টিএসএইচটা বেশি হয়ে গেছে। আবার ব্রেনের সবসময় একটা প্রবণতা থাকে, দেখুন, সে হাইপোথাইরয়েডের ক্ষেত্রে T3 T4 কম হলেও আর হাইপারথাইরয়েডের ক্ষেত্রে T3 T4 হরমোন বেশি হলেও ব্রেন সবসময় চাইবে থাইরক্সিন হরমোনকে আমাদের শরীরের মধ্যে একটা ব্যালেন্সে নিয়ে আসে, ঠিক আছে। কিন্তু হাইপোথাইরয়েডের ক্ষেত্রে কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করলেও হাইপারথাইরয়েডের ক্ষেত্রে সেটা ব্যালেন্স হয় না, কারণ সেই অ্যান্টিবডিগুলো এসে তো অলরেডি নিজেরাই থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে অতিরিক্ত পরিমাণে থাইরক্সিনটাকে তৈরি করছে। সেক্ষেত্রে পিটুইটারি বা ব্রেনের তো তার উপর কোনো হাতই থাকলো না। তাহলে সেক্ষেত্রে ব্রেন চাইলেও ব্রেন হয়তো কী করবে, যে থাইরক্সিন রিলিজিং হরমোনটাকে কমকরণ করে পিটুইটারিকে বলবে তুমি টিএসএইচটা কম করাও, কিন্তু তাতে কী যায় আসে, তার উপর ডিপেন্ড করে তো আর আপনার অ্যান্টিবডিগুলো শরীরে বসে নেই, সে তো অলরেডি এসেই থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে তার থেকে অতিরিক্ত পরিমাণে থাইরক্সিন হরমোনটাকে বাড়িয়ে যাচ্ছে। তা সেদিক থেকে দেখতে গেলে যখন ডাক্তারবাবুর কাছে যাবেন, ডাক্তারবাবু কিন্তু টেস্টের সময় আপনার T3 T4 তাছাড়া টিএসএস 3টে টেস্টই করাবে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে যদি গয়টারটা যে হচ্ছে, গ্রেভস যে রোগটা হচ্ছে, সেই গ্রেভস রোগটাকে আপনি আইডেন্টিফাই করবেন কীভাবে? সেক্ষেত্রে ডাক্তারবাবুরা অ্যান্টিবডি টেস্ট দেয়, এবং অ্যান্টিবডি টেস্ট দেবে, কোন ধরনের অ্যান্টিবডি টেস্ট দেবে সেটা ডাক্তারবাবুরাই বলতে পারবেন, কারণ যেহেতু তারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছে। সুতরাং ওভারঅল থাইরয়েড নিয়ে আপনাদের কাছে একটা ছোট্ট ধারণা রাখলাম আমার স্বল্প জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে, যে থাইরয়েড কী, থাইরয়েডের প্যাটার্নটা কী। বাই দ্য ওয়ে, আমাদের ভারতবর্ষের মধ্যে যত সংখ্যক মানুষ বাস করে তার 3 থেকে 10% মধ্যে লোকের মধ্যে এই থাইরয়েড ব্যাপারটা দেখা গেছে। বিশেষ করে হাইপারথাইরয়েডটা প্রায় 10-11% মানুষের মধ্যে দেখা যায়। ওভারঅল স্কেলটা হচ্ছে আপনার 10 থেকে 11%, হাইপারথাইরয়েডটা ধরে নেওয়া হয় 3 থেকে 10-এর মধ্যেই, এবং সারা পৃথিবীর মধ্যেই সংখ্যাটা আনুমানিক 5 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করে, যদিও কান্ট্রি টু কান্ট্রি একটু ভ্যারি করে। তাহলে ওভারঅল আমি থাইরয়েডটা কীভাবে হয়, থাইরয়েডের ভাগগুলো কী, থাইরয়েড হলে মানুষের শরীরের মধ্যে কী কী লক্ষণ দেখা যায় এবং সেই থাইরয়েডটাকে আপনি কীভাবে ট্রিটমেন্ট সলিউশন কী সে সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের 8 থেকে 80 সব মানুষের ক্ষেত্রেই উপযোগী হবে, কারণ বহু বাড়িতে বহু মানুষই এই রোগটা নিয়ে ভোগে এবং এই রোগে অসুস্থ, এবং তার জন্য তারা ওষুধও খান। এবং দ্বিতীয় কথা হচ্ছে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট বা হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট যাদের ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েডের টপিকটা রয়েছে, মাধ্যমিকের ক্ষেত্রেও রয়েছে, তারা আমার এই ভিডিওটা দেখে আশা করি লাভবান হবেন তাদের পরীক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে। ওভারঅল সমস্ত জিনিস দেখতে গেলে যে সব কিছু রোগের ক্ষেত্রেই কিছুটা অংশ তো মানুষের হাতে থাকে। এক্ষেত্রে মানুষের হাতে থাকা কি, যে খাবার দাবার, লাইফস্টাইল, এই বারবার একই জিনিসটা আসে, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলও কিন্তু এটা একটা ম্যাটার করে এই থাইরয়েডের ব্যাপারটা। আমরা খাবার দাবার কী খাচ্ছি, কতটা নুন জাতীয় বা আয়োডিন নিচ্ছি, কতটা আয়োডিন যতটা আমাদের শরীরের পক্ষে রিকোয়ারমেন্ট আয়োডিন, তার থেকে আমরা বেশি নিচ্ছি না কম নিচ্ছি। এরকম বহু মানুষ আছে নুন প্রচণ্ড বেশি খায়, এবার বহু মানুষ আছে নুন কম খায়। সেইটা এই খাদ্য তালিকায় যে ডায়েট চার্টটা, সেটা আমাদেরকে নিজেদেরকে একটা সিলেক্টিভ পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে আমাদের সাধারণ মানুষের হাতে যে যতটা জিনিস থাকে যে কোনো রোগকে অ্যাভয়েড করার জন্য বা তার থেকে অ্যাওয়ার্ড থাকার জন্য বা তার থেকে বিরত থাকার জন্যে, সেই জিনিসটা
করা, বাদ বাকিটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের ওপর নির্ভর করে বা ওষুধের ওপর নির্ভর করে। তবে যখনই আপনার ক্ষেত্রে আপনাদের কারোর ক্ষেত্রে এইরকম ধরনের সিচুয়েশান ক্রিয়েট হবে যে আপনার ওজন কমে যাচ্ছে কিন্তু আপনার খিদে পাচ্ছে না বা খিদে বাড়ছে না, তখন এটা অনেক সময় হাইপোথাইরয়েড হতেও পারে। এনিহাও হাইপোথাইরয়েড থাইরয়েডের মধ্যে আর থাইরয়েডের হওয়ার আরও অন্যান্য কারণ থাকে, আরও অন্যান্য সম্ভাব্য কারণ থাকে, কিন্তু যে কারণগুলো বললাম এই কারণগুলোকে মেন কারণ ধরে নেওয়া হয় হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েডের ক্ষেত্রে। তো আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ইউটিউবে যারা ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সামনের দিন আরও একটি সময় উপযোগী ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব, যাতে 8 থেকে 80 সবার ক্ষেত্রে উপকারে লাগে, এবং তার সাথে যারা স্টুডেন্টরা আছে স্টুডেন্টদের মতো গ্রহণযোগ্য কোনো ভিডিও নিয়ে আসবো, যেটা তাদের পড়াশোনার ক্ষেত্রে আগামী দিনে হেল্পফুল হবে। তো আজকে এখানেই সমাপ্ত করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ভালো টপিক নিয়ে, ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ জন্যে ভালো থাকবেন। ধন্যবাদ।